আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ম্যাসেলসন-স্টাল এক্সপেরিমেন্ট সম্পর্কে। তো ১৯৫৮ সালে দুজন বিজ্ঞানী ম্যাথিউ ম্যাসেলসন এবং ফ্র্যাঙ্কলিন স্টাল এই দুজন মিলে জাস্টিফাই করেন বা প্রমাণ করেন যে ডিএনএ রেপ্লিকেশন হচ্ছে সেমি কনজারভেটিভ। এই পরীক্ষাটি দিয়ে প্রমাণিত হওয়ার আগে কিন্তু ডিএনএ রেপ্লিকেশনের তিনটা আসলে প্রপোজড মডেল ছিল। একটি হলো কনজারভেটিভ, একটা হলো সেমি কনজারভেটিভ এবং আরেকটা হচ্ছে ডিসপার্সিভ মডেল। এর মধ্যে সেমি কনজারভেটিভ যে মডেলটা সেটা কিন্তু ওয়াটসন এবং ক্রিক জাস্ট একটা আইডিয়া দিয়েছিলেন বা তারা ধারণা করেছিলেন যে ডিএনএ রেপ্লিকেশনটা এই পদ্ধতিতে হতে পারে, কিন্তু তাদের কাছে কোনো প্রমাণ ছিল না। পরবর্তীতে ১৯৫৮ সালে ম্যাসেলসন এবং স্টাল মিলে এই বিষয়টাকে আসলে প্রমাণ করেন একটি পরীক্ষার মাধ্যমে যে ডিএনএ রেপ্লিকেশনটা হলো সেমি কনজারভেটিভ। তো আমরা এখন যে প্রত্যেকটা মডেল সম্পর্কে একটু সংক্ষেপে জেনে আসি। কনজারভেটিভ মডেল অনুযায়ী একটা প্যারেন্ট ডিএনএ থেকে যখন দুটা নতুন ডিএনএ তৈরি হবে, তার মধ্যে একটি কিন্তু সম্পূর্ণরূপে প্যারেন্ট ডিএনএ অণুর মতো হবে এবং আরেকটা নতুন ডিএনএ মলিকিউল সম্পূর্ণরূপে নতুন স্ট্র্যান্ড দিয়ে তৈরি হবে। সো কনজারভেটিভ মডেলে কিন্তু দুটি ডটার ডিএনএ মলিকিউলের মধ্যে একটি কিন্তু সম্পূর্ণরূপে প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ডকে রিপ্রেজেন্ট করছে, অর্থাৎ প্যারেন্ট ডিএনএর যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু ডটার ডিএনএর মধ্যে কিন্তু কনজার্ভ বা রক্ষিত অবস্থায় থাকার কারণে এর নাম কনজারভেটিভ মডেল। সেমি কনজারভেটিভ মডেল অনুযায়ী ডিএনএ রেপ্লিকেশনের সময় প্যারেন্ট ডিএনএর যে দুটো স্ট্র্যান্ড আছে সেগুলো প্রথমে কিন্তু সেপারেট হয়ে যায় এবং প্যারেন্ট স্ট্র্যান্ড দুটির এগেনস্টে এখানে নতুন ডিএনএ স্ট্র্যান্ড কিন্তু তৈরি হচ্ছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে দুটো ডটার ডিএনএ মলিকিউল তৈরি হলো, তাদের মধ্যে অর্ধেকটা কিন্তু প্যারেন্ট ডিএনএর অংশ আর বাকি অর্ধেকটা কিন্তু নতুনভাবে তৈরি হয়েছে। তার মানে আমরা বলতে পারি যে প্যারেন্ট ডিএনএর যে বৈশিষ্ট্যটা সেটা কিন্তু হাফ পরিমাণ কনজার্ভড বা রক্ষিত হয়েছে, যার কারণে এর নাম সেমি কনজারভেটিভ মডেল। অপরদিকে ডিসপার্সিভ মডেল অনুযায়ী ডিএনএ রেপ্লিকেশনের সময় ডিএনএ অণুটা অনেকগুলো ফ্র্যাগমেন্ট বা খণ্ডে এরকম বিভক্ত হয়ে যায় এবং এই বিচ্ছিন্ন খণ্ডগুলোতে এসে তখন নতুন ডিএনএর অংশ বা ফ্র্যাগমেন্ট এসে যুক্ত হয়। ফলে যে নতুন ডটার ডিএনএটা তৈরি হবে সেটার মধ্যে কিছু থাকবে প্যারেন্ট ডিএনএর ফ্র্যাগমেন্ট, কিছু নতুন ডিএনএর ফ্র্যাগমেন্ট থাকবে এবং এরা বিচ্ছিন্ন বা ডিসপার্সিভ অবস্থায় থাকবে, যার কারণে এর নাম ডিসপার্সিভ মডেল। এবার চলো আমরা মেসেলসন-স্টাল এক্সপেরিমেন্টটাকে বোঝার চেষ্টা করি। তো এই পরীক্ষাটির জন্য দুজন বিজ্ঞানী একটি কালচার মিডিয়াম তৈরি করলেন, যেখানে তারা নিলেন নিউট্রিয়েন্টের সোর্স হিসেবে অ্যামোনিয়াম ক্লোরাইড, এবং অ্যামোনিয়াম ক্লোরাইডের যে নাইট্রোজেনটা ছিল সেটা কিন্তু নাইট্রোজেন 15। তো নাইট্রোজেনের আমরা জানি দুটি গুরুত্বপূর্ণ আইসোটোপ, একটি হলো নাইট্রোজেন 14, এটি কিন্তু এটি লাইট আইসোটোপ। অপরদিকে আরেকটা আইসোটোপ নাইট্রোজেন 15 এবং এটা কিন্তু হেভি আইসোটোপ। এখন একটি প্রশ্ন আসতে পারে যে এখানে যে নাইট্রোজেনের প্রয়োজনটা কি। তো এই যে নাইট্রোজেন কন্টেনিং মিডিয়ামটা, সেখানে বিজ্ঞানীরা ইকোলাই ব্যাকটেরিয়াকে কালচার করেছিলেন। এখন ইকোলাই ব্যাকটেরিয়ার যে গ্রোথ সেটার জন্য ডিএনএ রেপ্লিকেশন করতে হবে, আর ডিএনএ রেপ্লিকেশনের জন্য আমার কি প্রয়োজন হবে? না, নিউক্লিওটাইড প্রয়োজন হবে। এখন আমরা জানি যে নিউক্লিওটাইডের একটা অবিচ্ছেদ্য অংশ নাইট্রোজেনাস বেস। এই নাইট্রোজেনাস বেসে যে নাইট্রোজেনটা সেটার অবশ্যই একটা সোর্স লাগবে এবং সেই সোর্সটাই আসলে বেসিক্যালি এখানকার যে নিউট্রিয়েন্ট মিডিয়ামটা, অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড এখানে নাইট্রোজেনের সোর্স হিসেবে কাজ করবে। তাহলে তারা কী করলেন? ইকোলাই ব্যাকটেরিয়াকে নাইট্রোজেন 15 কন্টেনিং মিডিয়ামের মধ্যে গ্রো করলেন। এখন গ্রো করার পরে যে ডিএনএটা তৈরি হলো সেই ডিএনএটাকে তারা কী করলেন? এখান থেকে এক্সট্র্যাক্ট করলেন। এক্সট্র্যাক্ট করলে সেটাকে সেন্ট্রিফিউজ করলেন। কিসের মাধ্যমে? সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টের মাধ্যমে। তো এটা আসলে এমন একটা পদ্ধতি যেখানে বেসিক্যালি ডেনসিটির বেসিসে ডিএনএগুলোকে কিন্তু সেপারেট করা হয়। তো যখন এখানে সেন্ট্রিফিউজ করা হবে আমরা জানি যে সেন্ট্রিফিউগেশনের সময় যে হেভি জিনিসগুলো কিন্তু একটু নিচের দিকে থাকে, আর যে জিনিসগুলো ধরো লাইট সেগুলো কিন্তু একটু উপরের দিকে থাকে। তো এখানে আমাদের যে নাইট্রোজেন 15 সেই নাইট্রোজেন 15 কন্টেনিং ডিএনএগুলো কিন্তু হবে হেভি ডিএনএ, সেগুলো কিন্তু একটু নিচের দিকে থাকবে। আর যদি ধরো নাইট্রোজেন 14 কন্টেনিং ডিএনএ থাকে সেটা কিন্তু উপর দিকে থাকবে, কারণ সেটা কিন্তু লাইট। তাহলে প্রশ্ন যে তাহলে প্রথমে তারা যে সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টের মাধ্যমে তারা সেন্ট্রিফিউজ করলেন ডিএনএগুলোকে, তখন তারা কী পেলেন? তারা যে টেস্ট টিউব সেটার নিচের দিকে একটা মাত্র ব্যান্ড পেলেন। তার মানে আমরা কি বললাম যে নিচের দিকে যে ব্যান্ডটা থাকবে সেটা কিন্তু হেভি ডিএনএকে নির্দেশ করে বা হেভি নাইট্রোজেন 15কে
নির্দেশ করে। তার মানে এখানে আসলে বেসিক্যালি যখন ইকোলাইগুলোকে হচ্ছে নাইট্রোজেন 15 কন্টেনিং মিডিয়ামে কালচার করা হয়েছিল, তারা কী করলো, এই সম্পূর্ণ নাইট্রোজেনটাকে হচ্ছে তারা অ্যাবজর্ব করলো, তারা হচ্ছে ডিএনএ রেপ্লিকেশনে ব্যবহার করলো, ফলে যে নতুন ডিএনএ স্ট্র্যান্ডগুলো তৈরি হবে সবগুলোতেই কিন্তু হচ্ছে নাইট্রোজেন 15 থাকবে, অর্থাৎ সবগুলো ডিএনএ কিন্তু হেভি ডিএনএ হবে, যার কারণে হচ্ছে সেন্ট্রিফিউগেশনের পরে তারা কিন্তু হচ্ছে টেস্ট টিউবের নিচের দিকে জমা হবে তাদের ডেনসিটিটা বেশি হওয়ার কারণে। তাহলে প্রথম রেপ্লিকেশনের মাধ্যমে এখানে কিন্তু সবগুলোই হচ্ছে হেভি ডিএনএ মানে নাইট্রোজেন 15 কন্টেনিং ডিএনএ তৈরি হলো। এখন এই যে ফার্স্ট কালচার মিডিয়ামটা থেকে তারা কী করলেন, ইকোলাই ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে আরেকটা কালচার মিডিয়ামে ট্রান্সফার করলেন, যেখানে অ্যামোনিয়াম ক্লোরাইড ছিল ঠিকই, কিন্তু সেই যে অ্যামোনিয়াম ক্লোরাইডের নাইট্রোজেনটা সেটা কী ছিল, নাইট্রোজেন 14, অর্থাৎ লাইট নাইট্রোজেন ছিল। তারপর তারা ঠিক একইভাবে আগের মতো ব্যাকটেরিয়াগুলোকে হচ্ছে যে এই যে কালচার মিডিয়ামটা সেখানে হচ্ছে যে গ্রো করলেন এবং একটা রেপ্লিকেশন সাইকেল কমপ্লিট করলেন। তো ইকোলাইয়ের রেপ্লিকেশন সাইকেলটা হচ্ছে সাধারণত 20 মিনিটের হয়ে থাকে। তারপর তারা কী করলেন, আগের মতোই ডিএনএ রেপ্লিকেশন সাইকেল কমপ্লিট করার পর ডিএনএকে এক্সট্রাক্ট করলেন, এক্সট্রাক্ট করলে আবার সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টের মাধ্যমে সেন্ট্রিফিউজ করলেন। এবার সেন্ট্রিফিউগেশনের ফলাফলটা একটু ভিন্ন আসলো। এখানে যে ব্যান্ডটা সেটা কিন্তু একদম নিচেও তৈরি হয়নি, আবার একটু মানে উপরেও তৈরি হয়নি, তার মানে এটা কিন্তু হেভিও না লাইটও না, বরং মাঝামাঝি একটা জায়গায় ব্যান্ড তৈরি হলো, যেটা নির্দেশ করছে যে এখানে যে ডিএনএগুলো তৈরি হয়েছে সেগুলোতে হচ্ছে মানে লাইট নাইট্রোজেনও আছে, আবার হচ্ছে কিন্তু হেভি নাইট্রোজেনও আছে, অর্থাৎ ডিএনএ অণুগুলো হচ্ছে এক ধরনের হাইব্রিড ফর্ম করেছে। এখন আমরা যদি দেখি যে আমাদের যে স্টার্টিং ডিএনএটা ছিল সেটা কিন্তু হেভি ডিএনএ ছিল, যেখানে দুইটা স্ট্র্যান্ডই কিন্তু নাইট্রোজেন 15-এর তৈরি ছিল। তো প্রথম রেপ্লিকেশন সাইকেল পরে এখন এই যে ডিএনএ, এই দুটি স্ট্র্যান্ড যদি ধরো সেপারেট হয়ে যায়, সেপারেট হয়ে গেল এবং দুইটা প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ডের এগেনস্টে হচ্ছে কিন্তু নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হলো এবং এর ফলে হচ্ছে কিন্তু হাইব্রিড ডিএনএ ফর্ম হলো। ফলে যে দুটি ডটার ডিএনএ তৈরি হলো তাদের প্রত্যেকটির মধ্যে কিন্তু কিছুটা হচ্ছে যে পুরাতন ডিএনএ স্ট্র্যান্ডের অংশ ছিল, আবার কিছুটা হচ্ছে নতুন ডিএনএ স্ট্র্যান্ডের অংশ ছিল। পুরাতন ডিএনএগুলো হচ্ছে নাইট্রোজেন 15 দিয়ে গঠিত ছিল, অপরদিকে নতুন স্ট্র্যান্ডগুলো কি নাইট্রোজেন 14 দিয়ে গঠিত হয়েছিল। তো যার কারণে হচ্ছে যে ডটার ডিএনএতে যেহেতু নাইট্রোজেন 14 এবং নাইট্রোজেন 15-এর একটা মিক্সচার ছিল, যার কারণে তাদের যে ডেন্সিটিটা সেটা হচ্ছে কি ইন্টারমিডিয়েট ডেন্সিটি ছিল, সেটা লাইটও না সম্পূর্ণ, আবার সম্পূর্ণ হেভিও না। তাহলে একটা বিষয় কিন্তু সিদ্ধান্তে আসা যায় যে ফার্স্ট যে রেপ্লিকেশন সাইকেলটা সেটা পরে কিন্তু কনজারভেটিভ মডেল যেটা সেটা কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে মানে বাদ হয়ে যায়। কেন? কারণ হচ্ছে কনজারভেটিভ মডেল অনুযায়ী যে প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড সেখান থেকে দুটো ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে, যার মধ্যে একটা কিন্তু সম্পূর্ণরূপে হচ্ছে কিন্তু প্যারেন্ট ডিএনএর মতো এবং আরেকটা ডিএনএ স্ট্র্যান্ড কী হবে, নতুনভাবে তৈরি হবে। তো এখানে যে নীল অংশটা সেটা হচ্ছে নাইট্রোজেন 14 দিয়ে গঠিত, কারণ আমাদের নতুন যে ডিএনএ সেগুলো হচ্ছে নাইট্রোজেন 14 দিয়ে গঠিত হওয়ার কথা, আর পুরাতন যে ডিএনএ স্ট্র্যান্ডটা সেগুলো হচ্ছে নাইট্রোজেন 15 দিয়ে গঠিত হওয়ার কথা। তাহলে কনজারভেটিভ মডেল অনুযায়ী আমরা যখন সেটাকে সেন্ট্রিফিউজ করতাম, নাইট্রোজেন 15-এর জন্য কিন্তু হচ্ছে একটা মানে হেভি যেহেতু, তাহলে সেটার জন্য কিন্তু নিচের দিকে একটা ব্যান্ড আসার কথা ছিল, আর নাইট্রোজেন 14 যেটা সেটার জন্য হচ্ছে কিন্তু উপর দিকে হচ্ছে যে একটা লাইট হওয়ার কারণে উপর দিকে হচ্ছে একটা ব্যান্ড আসার কথা। তার মানে এখানে কিন্তু দুটা ব্যান্ড আসার কথা, কিন্তু আমরা প্রথম রেপ্লিকেশন সাইকেলের পরে কি দেখলাম, যেখানে একটা হাইব্রিডের মতো ব্যান্ড তৈরি হচ্ছে, অর্থাৎ যেটা হচ্ছে কিন্তু ইন্টারমিডিয়েট ডেন্সিটি নির্দেশ করে এবং সেটা হচ্ছে কিন্তু মাঝামাঝি বরাবর একটা ব্যান্ড তৈরি হয়েছে। তার মানে কনজারভেটিভ মডেলটা প্রথম রেপ্লিকেশন সাইকেল পরেই এটা হচ্ছে বাদ হয়ে যায়। তাহলে আমাদের হাতে থাকে আর কি সেমি কনজারভেটিভ এবং ডিসপার্সিভ মডেল। এবার বিজ্ঞানীরা কী করলেন, এই যে ফার্স্ট রেপ্লিকেশন সাইকেলে যে হাইব্রিড ডিএনএ তৈরি হলো সেই হাইব্রিড ডিএনএ বিশিষ্ট ইকোলাইগুলোকে আবার তারা আরেকটা হচ্ছে কালচার মিডিয়ামে স্থাপন করলেন এবং সেই কালচার মিডিয়ামটাও অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে গঠিত এবং সেই অ্যামোনিয়াম ক্লোরাইডের নাইট্রোজেনটাও ছিল নাইট্রোজেন 14 কন্টেনিং, অর্থাৎ লাইট নাইট্রোজেন কন্টেনিং মিডিয়াম ছিল। তারপর হচ্ছে এই নতুন মিডিয়ামে হচ্ছে আবার 20 মিনিট ধরে আরেকটা রেপ্লিকেশন সাইকেল কমপ্লিট হলো। ঠিক একইভাবে রেপ্লিকেশনের পর ডিএনএগুলোকে এক্সট্রাক্ট করে আবার হচ্ছে সিজিয়াম ক্লোরাইড গ্রেডিয়েন্টের মাধ্যমে হচ্ছে সেন্ট্রিফিউজ করা হলো। এবার সেন্ট্রিফিউগেশনের পরে তারা কিন্তু হচ্ছে দুটো ব্যান্ড পেয়েছেন, একটা হলো হচ্ছে উপরের দিকে এই যে এটা হচ্ছে লাইট ব্যান্ড পেয়েছেন, অপর দিকে তারা আরেকটা ব্যান্ড পেয়েছেন মাঝামাঝি বরাবর, যেটা হচ্ছে বেসিক্যালি মানে ইন্টারমিডিয়েট ডেন্সিটি বা হচ্ছে হাইব্রিড ডিএনএকে হচ্ছে নির্দেশ করেছে। তাহলে প্রথম রেপ্লিকেশনের পরে আমরা যে ডিএনএগুলো পেলাম সেগুলো সবগুলোই কিন্তু হচ্ছিল হেভি ডিএনএ নাইট্রোজেন 15 কন্টেনিং, এবং সেই ডিএনএগুলোকে হচ্ছে যে প্যারেন্ট ডিএনএ হিসেবে ব্যবহার করে আমরা প্রথম রেপ্লিকেশন সাইকেলটা কমপ্লিট করেছি। তো আমরা দেখিয়েছি কিভাবে এখানে হাইব্রিড ডিএনএ তৈরি হয়েছিল, যে প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড সেটা হচ্ছে সেপারেট হয়ে গিয়েছিল, এবং তোমাদের সুবিধার্থে আমরা হচ্ছে
গোলাপি কালার যেটা সেটা দিয়ে আমরা দেখালাম হচ্ছে যে নাইট্রোজেন 15 বা হেভি ডিএনএ, এবং হচ্ছে ব্লু কালার দিয়ে আমরা দেখাচ্ছি হচ্ছে নাইট্রোজেন 14 কন্টেনিং ডিএনএ স্ট্র্যান্ড। তাহলে প্রথম রেপ্লিকেশন সাইকেলে কিন্তু আমাদের প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড দুটো সেপারেট হয়ে গিয়েছিল, এবং সেগুলোর অ্যাগেনস্টে হচ্ছে যে আমাদের নাইট্রোজেন 14 কন্টেনিং মিডিয়ামে এই প্রসেসটা হওয়ার কারণে নতুন যে ডিএনএগুলো স্ট্র্যান্ডগুলো তৈরি হচ্ছে সবগুলো কিন্তু নাইট্রোজেন 14 নিয়ে গঠিত হয়েছিল, এবং প্যারেন্ট ডিএনএর অ্যাগেনস্টে এভাবে নাইট্রোজেন 14 কন্টেনিং ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হয়েছিল। তার প্রথম রেপ্লিকেশন পরে আমরা যে সেন্ট্রিফিউগেশন, সেটার রেজাল্ট হিসেবে আমরা ইন্টারমিডিয়েট ডেন্সিটির হাইব্রিড ডিএনএ স্ট্র্যান্ড পেয়েছি। তারপর দ্বিতীয় যে রেপ্লিকেশন সাইকেলটা সেটাও নাইট্রোজেন 14 কন্টেনিং মিডিয়ামে হয়েছে, এবং সেখানে যে প্যারেন্ট স্ট্র্যান্ড হিসেবে কারা কাজ করেছে, এই যে হাইব্রিড ডিএনএ স্ট্র্যান্ডগুলো অর্থাৎ নাইট্রোজেন 15 নাইট্রোজেন 14 কন্টেনিং যে ডিএনএ স্ট্র্যান্ডগুলো সেগুলো হচ্ছে কিন্তু এখানে প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড হিসেবে কাজ করে। তারপর সেকেন্ড রেপ্লিকেশন সাইকেল পরে এই যে প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড দুটি, সেগুলো থেকে হচ্ছে 4টা ডিএনএ নতুন স্ট্র্যান্ড তৈরি হবে। ঠিক আগের মতো এই যে প্যারেন্ট ডিএনএ স্ট্র্যান্ড প্রত্যেকটা হচ্ছে কী হবে, সেপারেট হয়ে যাবে। তাহলে এখানে হাইব্রিড ডিএনএ হওয়ার কারণে একটা হচ্ছে গোলাপি রঙের যে হেভি ডিএনএ স্ট্র্যান্ডকে নির্দেশ করছে, অপরদিকে আমরা নীল রং দিয়ে হচ্ছে লাইট ডিএনএ স্ট্র্যান্ড দেখালাম। তাহলে দুটো স্ট্র্যান্ড সেপারেট হয়ে গেলো, এখানে হচ্ছে সেম জিনিসটাই হচ্ছে হবে। তারপর আমাদের যে রেপ্লিকেশন সাইকেলটা সেটা যেহেতু নাইট্রোজেন 14 কন্টেনিং মিডিয়াম হচ্ছে, তাহলে এই যে প্রত্যেকটা প্যারেন্ট স্ট্র্যান্ডের অ্যাগেনস্টে যে নতুন স্ট্র্যান্ডগুলো তৈরি হবে সবগুলোই কি নাইট্রোজেন 14 কন্টেনিং হবে, অর্থাৎ যেটাকে আমরা নীল রং দিয়ে দেখিয়েছি। তাহলে এগুলোর অ্যাগেনস্টে যে নাইট্রোজেন 14 কন্টেনিং নতুন ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হবে। এখন যদি আমরা ফুল রেজাল্টটা দেখি, তোমরা দেখতে পাচ্ছ এখানে যে নতুন ডিএনএ স্ট্র্যান্ডগুলো তৈরি হয়েছে তার মধ্যে দুটো হচ্ছে কিন্তু হাইব্রিড ডিএনএ স্ট্র্যান্ড, আর দুটো হচ্ছে কিন্তু কমপ্লিটলি নাইট্রোজেন 14 কন্টেনিং ডিএনএ স্ট্র্যান্ড। এখন এই জিনিসটাকে আমরা যদি সেন্ট্রিফিউগেশনের মাধ্যমে দেখি, তাহলে নাইট্রোজেন 14 কন্টেনিং যে লাইট স্ট্র্যান্ডগুলো সেগুলো হচ্ছে কি উপরের দিকে হচ্ছে একটা ব্যান্ড দেখাবে, অপরদিকে হাইব্রিড ডিএনএ স্ট্র্যান্ডগুলো হচ্ছে যে মাঝামাঝি বরাবর হচ্ছে কিন্তু একটা ব্যান্ড দেখাবে। তার মানে এখানে দুইটা ব্যান্ড আসার কথা সেমি কনজারভেটিভ মডেল অনুযায়ী। এবং সেকেন্ড রেপ্লিকেশন সাইকেল পরে বিজ্ঞানীরা কিন্তু এই যে রেজাল্টটাই দেখেছিলেন, তারা এখানে দুটো ব্যান্ড দেখতে পান। একটা হচ্ছে যে মাঝামাঝি বরাবর, তাহলে মাঝামাঝি বরাবর যে ব্যান্ডটা সেটা নির্দেশই করছে যে এখানে হচ্ছে হাইব্রিড ডিএনএ স্ট্র্যান্ড আছে, আর উপরের বরাবর যে ব্যান্ডটা সেটা নির্দেশ করছে এখানে হচ্ছে লাইট ডিএনএ আছে। তাহলে এখান থেকে প্রমাণিত হলো যে ডিএনএ রেপ্লিকেশনটা আসলে সেমি কনজারভেটিভ। তাহলে আমরা কিন্তু আগেই বলেছি আমাদের ফার্স্ট যে রেপ্লিকেশন সাইকেলটা সেখানে কিন্তু কনজারভেটিভ মডেলটা আগেই বাদ হয়ে গিয়েছে, কেন হয়েছে সেটা আমরা ব্যাখ্যা করেছি। আর সেকেন্ড রেপ্লিকেশন সাইকেলে আমাদের ছিল সেমি কনজারভেটিভ এবং ডিসপার্সিভ দুটা মডেল হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু এখন একটা জিনিস দেখো, যদি ডিসপার্সিভ মডেল হতো, ডিসপার্সিভ মডেলে আমরা দেখেছি যে যে নতুন ডিএনএ স্ট্র্যান্ড সেগুলো কিন্তু হচ্ছে যে খণ্ড খণ্ড থাকে, এবং সেই খণ্ডের মধ্যে কিন্তু নতুন ডিএনএ স্ট্র্যান্ডও থাকে আবার পুরনো ডিএনএ স্ট্র্যান্ড থাকে। তার মানে তাদের ডেন্সিটিটা যেটা, অর্থাৎ সেটা সবসময় হচ্ছে নাইট্রোজেন 15ও থাকবে, নাইট্রোজেন 14ও থাকবে, কখনোই মানে শুধুমাত্র লাইট নাইট্রোজেন কন্টেনিং ডিএনএ স্ট্র্যান্ড কিন্তু এখানে তৈরি হওয়া কখনো সম্ভব না। তার মানে এটাকে যখন আমরা সেন্ট্রিফিউজ করব, সেন্ট্রিফিউজ করলে সবসময় এখানে একটা ইন্টারমিডিয়েট ডেন্সিটির মানে সেন্ট্রিফিউগেশনের রেজাল্টটা আসবে। কিন্তু আমরা সর্বশেষ যে সেন্ট্রিফিউগেশনটা সেখানে কিন্তু দেখেছি সেখানে লাইট ডিএনএ স্ট্র্যান্ডও কিন্তু তৈরি হচ্ছে, কিন্তু ডিসপার্সিভ মডেল অনুযায়ী কিন্তু লাইট ডিএনএ স্ট্র্যান্ড তৈরি হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে এখানে কিন্তু ডিসপার্সিভ মডেলটাও হচ্ছে কিন্তু বাদ হয়ে যাচ্ছে। তাহলে আমাদের একমাত্র হচ্ছে কিন্তু থাকে কি সেমি কনজারভেটিভ মডেল, এবং এই রেপ্লিকেশনের মাধ্যমে অর্থাৎ সেকেন্ড রেপ্লিকেশন সাইকেলের মাধ্যমে কিন্তু এই যে সেমি কনজারভেটিভ মডেলটা হচ্ছে কিন্তু সম্পূর্ণরূপে অ্যাকসেপ্টেড হয়ে যায়, কারণ এটা ছাড়া কিন্তু আর কোনো প্রপোজড মডেল নেই যেটাকে হচ্ছে অ্যাকসেপ্ট করা যাচ্ছে। তাহলে এটাই হলো বেসিক্যালি মেসেলসন স্টল এক্সপেরিমেন্ট, যেটার মাধ্যমে ডিএনএর যে সেমি কনজারভেটিভ রেপ্লিকেশনটা সেটা হচ্ছে প্রমাণিত হয়।